পার্লামেন্টে গিয়ে যদিও ভাঙড় থেকে ভোট চুরি করে গিয়েছিল, হিংসা করে গিয়েছিল, এই যে বর্তমান যিনি এমপি তিনি ওই বারাইপুরে মেট্রো রেলের কথা বলেছেন। আমি খারাপ কথা বলবো না, চলো ঠিক আছে। এবার আপনারা সুযোগ কাকে দিয়েছেন? তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের থেকে সুযোগ পাওয়ার পরে ওরা স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছে। এমন স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন হসপিটালে গেলে এক্সরে রিপোর্ট, এক্সরে নেই, এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে এক্সরে যে প্রিন্ট হয়ে বার হবে রিপোর্টের পেপার নাই। এটা আপনাদের দোষ, মানে জনগণের দোষ। জনগণের হাতে পাওয়ার আছে, স্বাস্থ্যমন্ত্রী কি হবে? এত পাওয়ার জনগণের হাতে পাওয়ার, পরিবহন মন্ত্রী কি হবে? জনগণের হাতে পাওয়ার, শিক্ষামন্ত্রী কে হবে? জনগণই ঠিক করে দেয়, অর্থাৎ যাকে যাদেরকে ভোট দিয়ে জিতায়। তাহলে আপনি পরিবহন ব্যবস্থা আপনার আছে দুরবস্থা কেন? আমরা এই ভাঙড় 1 নম্বর ব্লক, তো এই ভাঙড়ের উপর দিয়ে রেল লাইনের, ঘটকপুরের রেল লাইনের ব্যাপার আছে, আপনারা জানেন ভাঙড়ের উপর দিয়ে? হ্যাঁ, এখনো হয়নি কেন? পার্লামেন্টে গিয়ে যদিও ভাঙড় থেকে ভোট চুরি করে গিয়েছিল, হিংসা করে গিয়েছিল, এই যে বর্তমান যিনি এমপি তিনি ওই বারাইপুরে মেট্রো রেলের কথা বলেছেন। আমি খারাপ কথা বলবো না, চলো ঠিক আছে। তারও এটা নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ে, কিন্তু সেই পার্লামেন্টে দাঁড়িয়ে অলরেডি যেটা ম্যাপিং হয়ে আছে ওটা ম্যাপিং হয়নি। যে আপনার এই ঘটকপুকুরের ওপর দিয়ে রেল লাইনের ম্যাপিং হয়ে আছে সে কথা কেন বললো না? দুটো হতে পারে, হয় তিনি জানেন না, আর না হলে ভাঙড়ের উন্নতি তিনি চান না, শুধু ভোটার হিসাবে রাখতে চান। দেখ, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, ফিরে আসি। তাহলে আমার মৌলিক অধিকার আমি পাচ্ছি না, এটা দোষ কাদের? সরকারের তো দোষ আছেই, আমরাও কিন্তু আমরা দোষ এড়িয়ে যেতে পারবো না। কারণ আমার মৌলিক অধিকারের জন্য যাদেরকে বসাচ্ছি ভুল লোককে বসিয়েছি, ওই জন্য মৌলিক অধিকার পাচ্ছি না। সঠিক লোককে বসালে মৌলিক অধিকারটা পেতাম। কটা বাজে? কোন ব্যক্তি যদি প্রতি 90 দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমবে। কোন মহিলা যদি 120 দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সারের ঝুঁকি কমবে। পৃথিবীর 5টা থেকে 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগের নাম কি জানেন? স্ট্রোক। একটা ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে ক্যান্সার। তাহলে ক্যান্সার থেকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে? নিয়মিত রক্তদান করতে হবে। স্ট্রোকের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে কি হবে? নিয়মিত রক্তদান যদি কেউ করে তার স্ট্রোকের সম্ভাবনা, ঝুঁকি কমে যায়। এই ধরনের অনেক রোগ আছে, সেগুলো আপনারা সুস্থ হতে পারে নিয়মিত রক্তদান করলে। আমি অনুরোধ করব আপনাদেরকে নিয়মিত রক্তদান করুন। একদিকে সম্প্রীতির বার্তা যাবে, ঐক্যের বার্তা যাবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। অপরদিকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই বন্ধুগণ, যারা এখনো ভাবছেন রক্ত দেবো কি দেবো না, আমি বলবো আপনাদের আসুন, এই আমাদের শহীদদের স্মৃতিতে, আপনার বাড়ির ছেলে, আপনার পাড়ার ছেলে ইদ্রিস সাহাজির স্মৃতিতে যে রক্ত অর্পণ শিবির চলছে, আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করুন। মেডিকেল সায়েন্স বলছে আজকে আপনি রক্ত দিলেন, আপনার এই রক্ত দিলেন 18 থেকে 22 দিনের মধ্যে আবার সম্পূর্ণরূপে শরীরে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নাই। তাই যারা রক্ত দিতে ইচ্ছুক বা রক্ত দিতে চান তাদের উদ্দেশ্যে বলবো, ভারী খাবার আপনারা খাবেন না। ভারী খাবার খেয়ে রক্ত দেওয়া যায় না। তাই আপনারা যে কাজ করছেন, যেখান থেকে আসছেন, মাইকের আওয়াজ যদি যায়, তাদের কাছে অনুরোধ, ভারী খাবার খাওয়ার দরকার নেই, হালকা লাইট খাবার খেতে পারেন, এসে আপনারা রক্ত দিন। বন্ধুগণ, আজকে এখানে দাঁড়িয়ে আমি গুটি কয়েক কথা আপনাদের কাছে বলতে চাই, আর গুটি কয়েক কথা, যার মধ্যে 1 নম্বর কথা, যেভাবে সারা রাজ্যে বিজেপি তৃণমূল মিলে বাংলার সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু সমাজের মানুষকে আজকে অতিষ্ঠ করে রেখেছে, বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য, বাংলার সৌহার্দ্যের পরিবেশ এই বিজেপি তৃণমূল মিলে নষ্ট করার চেষ্টা করছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। এই সম্প্রীতির মাটি, এই ঐক্যের মাটি, এই সৌহার্দ্যের মাটিকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। কারণ এরা রাজনৈতিক কারবারিরা মানুষের মধ্যে সম্প্রীতিকে নষ্ট করে, মানুষের মধ্যে ঐক্যকে নষ্ট করে, ওরা বিভাজন করে, হিন্দু মুসলমান আলাদা করে দিয়ে ওরা রাজনৈতিক ফায়দা নিতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওরা যত ওরা করার চেষ্টা করবে, রাজনৈতিক হানাহানি করার
চেষ্টা করবে, হিন্দু মুসলমানে আমরা ওরা করার চেষ্টা করবে। আমরা দলবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমরা আরো আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ, আমাদের মধ্যে বোঝাপড়া, আমাদের মধ্যে ডায়লগ বিনিময় আমাদেরকে বেশি বেশি করতে হবে। আমাদের যুব সমাজকে দায়িত্ব তুলে নিতে হবে। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম, নিউজে পাবলিশড হচ্ছে। মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী তিনি আমাদের রাজা রামমোহন রায় সাহেবকে কি বলছে, ব্রিটিশদের দালাল ছিল এই দলের বলে আখ্যা দিয়েছে। ভাবতে পেরেছেন? অশিক্ষিত বর্বর ছাড়া আমি কিছু মনে করব না। রাজা রামমোহন রায়ের কন্ট্রিবিউশন সোসাইটির জন্য দেখুন, দেশের জন্য তার কন্ট্রিবিউশন দেখুন। তৎকালীন সময়ে সতীদাহ প্রথা, সতীদাহ নামের যে কুসংস্কার ছিল, মহিলাদের উপর যে অত্যাচার নেমে আসতো, তার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের কি অবদান ছিল, কি লড়াই ছিল। দেশের জন্য, সমাজের জন্য, তার ধর্মের জন্য, তার সোসাইটির জন্য, সমস্ত সমাজের জন্য রাজা রামমোহন রায় একজন অনন্য ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে আসছে আমাদের কাছে দীর্ঘদিন ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বর্বর বিজেপি, যদি বাপুর ভাষায় তাদেরকে বর্বর বলে, এই বিজেপি দায়িত্ব নিয়ে একের পর এক বাংলার মনীষীদেরকে আক্রমণ করে যাচ্ছে। কখনো রবি ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়া কবিতা গানকে, সোনার বাংলাকে, আমার সোনার বাংলা একে যারা গিয়েছে অসমে তাদের নামে দেশদ্রোহীর মামলা দিচ্ছে। তো কখনো আমরা কি দেখছি যে আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের গাওয়া সেটাকে নাকি পরিবর্তন করার গল্প শোনাচ্ছে। আর আজকে সকালে উঠে যে খবরটা শুনলাম, যেটা দেখলাম, সত্যি ভারাক্রান্ত মন। আমরা কোন বাঙালি? জাগ্রত হতে হবে। বাঙালি আজকে অস্তিত্ব রক্ষার লড়াই আছে, যে আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য, সমাজের জন্য, সোসাইটির জন্য তারা লড়াই করে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠা করেছে, নারীদের অধিকার দিয়েছে। সেই রাজা রামমোহন রায়কে আজকে কি করছে? আপনার তাকে দেশদ্রোহী, তাকে ব্রিটিশদের দালাল বলে দেখে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কি হবে না? হতে হবে কি হবে না বলুন? যারা এর বিরুদ্ধে লড়াই করতে চান হাত তুলে দেখান তো। আপনারা লড়াই করতে চান তো নাকি? লড়াই করতে গেলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। আর এই জায়গাটায় তৃণমূল বিজেপি সুকৌশলে আপনাকে আমাকে আলাদা করে দিচ্ছে। কিভাবে আলাদা করছে? আমরা ওরা করে দিচ্ছে। অপরাধীর ধর্ম নিয়ে আলাদা করছে, ক্রিমিনালের ধর্ম নিয়ে আলাদা করে দিচ্ছে, যাতে একসাথে না লড়াই করতে পারেন। আজকে আমি বিবি রাইট গ্রামে আছি। শুধু বিবি রাইট গ্রাম নয়, সারা রাজ্যে ঘুরে দেখুন। 2012 সাল থেকে 2024 এই 12 বছরের মধ্যে পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করেছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। কেন আপনি আমি এর বিরুদ্ধে লড়াই করতে পারছি না? আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, দলবদ্ধ হওয়া দরকার ছিল। তোমার এরা এসেছে, তুলো না, তুলো আসবে না? আচ্ছা ঠিক আছে, রক্তদান ঘুরিয়ে নিয়ে আসো। যেখানে আপনাদের কমফোর্ট হবে আপনারা সেখানে থাকুন, কোনো সমস্যা নেই। আমাদের রক্তদান মঞ্চে নিয়ে যাও না, ভিতরে নিয়ে যাও না একটু। তো ওই 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। ক্ষতি কার হয়েছে? ক্ষতি না হিন্দু না মুসলমান, ক্ষতি হয়েছে গরিব শিশুদের, ক্ষতি হয়েছে আপনার আমার পরিবারের। আপনার আমার পরিবারের মধ্যে হিন্দু, দলিত, আদিবাসী নির্বিশেষে, মতুয়া, নমশূদ্র সবাই আছে। আপনার আমার পরিবারের মধ্যে যারা গরিব তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনি আমি সেইভাবে কি প্রতিবাদ করতে পারছি? ঐক্যবদ্ধ হতে পারছি? কারণ আপনার আমার মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে। তো আমাদের আওয়াজ তোলা দরকার। ওই 25,000 প্রাইমারি স্কুলগুলোতে কে পড়ে ভাই? কে পড়ে? কাদের ছেলেরা পড়ে? শুধু কি মুসলমানদের ছেলেরা পড়ে? শুধু কি হিন্দুদের ছেলেরা পড়ে? শুধু কি মতুয়াদের ছেলেরা পড়ে? শুধু কি নমশূদ্রের ছেলেরা পড়ে? না শুধু আদিবাসীদের পড়ে বা ওদের, অথবা শুধু কি দলিতদের ছেলেরা পড়ে? পড়ে না তো। কাদের ছেলেরা পড়ে? যাদের আর্থিক দুর্বলতা আছে, যারা দিনে কম ইনকাম করে, যারা মাসের শেষে কম খরচ করতে পারে। কারণ কম খরচ করে, ইনকাম কম হলে তো খরচ কম হবে ভাই, ইনকাম বেশি হলে খরচ বেশি করবে। তাদের ছেলেরা পড়ে। তার মধ্যে দলিত আছে, আদিবাসী আছে, নমশূদ্র আছে, মতুয়া আছে, বাউরি আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সমগ্র সমাজের মানুষ আছে।
তাই আমাদের আওয়াজ তুলতে হবে। ওই প্রাইমারি স্কুলগুলো আজকে খুলতে হবে। আর যে প্রাইমারি স্কুলগুলো এখন চলছে একটা দুটো টিচার দিয়ে 450-500 ছেলে পুলে আছে, সেইগুলোকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, কিন্তু এই আওয়াজ আমাদের উঠছে না। তার পরিবর্তে কি উঠছে? ধর্মের ধ্বজাধারীদের হাতে, মানে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। স্বঘোষিত ধার্মিক যারা, প্রকৃত ধার্মিক অন্য ধর্মকে কোনোদিন অবজ্ঞা করতে পারে না। স্বঘোষিত যারা ধার্মিক অন্য ধর্মের নামে কথা বলে, সেই স্বঘোষিত ধর্মগুরুদের পাল্লাই পড়ে গিয়ে আমরা হিন্দুকে মুসলমান আমরা চিনতে শুরু করে দিয়েছি। আমরা যখন আমি কত বড় হিন্দু, আমি কত বড় মুসলমান চিনতে শুরু করেছি। আমার স্কুল বন্ধ হচ্ছে, আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি না, ঔষধ পাচ্ছি না, পর্যাপ্ত যে ইকুইপমেন্ট থাকার দরকার সেটা পাচ্ছি না। যখন আমি নিজেকে হিন্দু বলে চিনতে শিখেছি, নিজেকে যখন মুসলমান বলে চিনতে শিখেছি, অর্থাৎ নিজের আইডেন্টিটিটাকে এতদিন ছিল না, ধর্মীয় পরিচয়টাকে এতদিন ছিল না, এখন নতুন করে শিখতে শুরু করেছি, তখনই আমার একটা সাংবিধানিক যে মৌলিক অধিকার খর্ব হচ্ছে। তার প্রমাণ আমি আপনাদের হাতে। সন্তান তার জীবনযাত্রা হওয়ার কথা ছিল রাজকীয় ভেবে, তিনি বর্তমান সময় একেবারে আমরা যেটা বলি গ্রাম্য লেভেলে, একেবারে অত্যন্ত গ্রামের লেভেলে গিয়ে সে হতে পারে দলিত, হতে পারে আদিবাসী, হতে পারে হিন্দু, হতে পারে অন্যান্য ধর্মের মানুষ, তাদের পাশে গিয়ে তিনি যেভাবে দাঁড়াচ্ছে, এটা আমাদের বড় গর্বের বিষয়। যাই হোক, আমি আর দীর্ঘ আলোচনা করব না, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ।